কলেজে পাঠদানের পাশাপাশি তোমাদেরকে দেখতে পাচ্ছি না, কিন্তু পড়াশোনা থেমে থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় গোপালনগর আদর্শ কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব আনিসুর রহমান সোহেল স্যারের সার্বিক দিক নির্দেশনায় তত্ত্বাবধানে অনলাইন ক্লাস নিয়ে হাজির হয়েছি আজকে তোমাদের সামনে। তো অনলাইন ক্লাসে আজকে তোমাদের সামনে আমি হাজির হয়েছি এমডি নাসিরউদ্দিন আর গোপালনগর আদর্শ কলেজ, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা। আজকে কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ পোল্ট্রি পালন সম্পর্কে ধারণা নিব। পোল্ট্রি পালন প্রাচীনকাল হতেই বাংলাদেশে গ্রামীণ পদ্ধতিতে হাঁস মুরগি পালন করা হচ্ছে। বর্তমানে ক্রমবর্ধমান চাহিদা পূরণ করার জন্য বৈজ্ঞানিক উপায়ে হাঁস মুরগি পালন করে মাংস ও ডিম উৎপাদন করা হচ্ছে। অর্থাৎ প্রাচীনকালে মানুষ ঘরোয়া পদ্ধতিতেই হাঁস মুরগি পালন করত, কিন্তু বর্তমানে বৈজ্ঞানিক উপায়ে হাঁস মুরগি পালন করে ক্রমবর্ধমান চাহিদা পূরণ করছে। পোল্ট্রির মধ্যে আমরা মুরগি, হাঁস, কবুতর, কোয়েল পালন ইত্যাদি আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করছে। অল্প বিনিয়োগ করে বেশি লাভ করার জন্য মূলত এই পোল্ট্রি পালন করা হয় এবং চাহিদা বেশি থাকায় প্রতিনিয়তই পোল্ট্রির খামার স্থাপনের আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে পোল্ট্রির চাহিদা বেশি থাকার কারণে দিন দিন মানুষ পোল্ট্রি পালনের দিকে ঝুঁকে পড়ছে বা পোল্ট্রি পালনের দিকে এগিয়ে আসছে। তো আমরা আজকে সেই পোল্ট্রি পালন সম্পর্কে ধারণা নিব এবং হাঁস এবং মুরগির বিভিন্ন জাত সম্পর্কে জানব। এ পর্যায়ে আমরা ব্যবস্থাপনা অর্থাৎ পোল্ট্রি রিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, পোল্ট্রির ধারণা সম্পর্কে জানব, কনসেপ্ট অফ পোল্ট্রি। পোল্ট্রি শব্দটি প্রাচীন ফ্রেঞ্চ POULE ফোল থেকে আধুনিক পোল্ট্রি শব্দের উৎপত্তি। আজকের যে পোল্ট্রি শব্দটা সেটা আসলে প্রাচীন ফ্রেঞ্চ শব্দ থেকে, ফোল শব্দ থেকেই উৎপত্তি। এই ফোল শব্দটি আবার এসেছে ল্যাটিন ফোলাস, POLLUS, ফোলাস শব্দ থেকে, যার অর্থ হচ্ছে ক্ষুদ্র প্রাণী। পোল্ট্রি বা গৃহপালিত পাখির শরীর সব পালক দ্বারা আবৃত থাকে। আমরা জানি সবাই যে হাঁস, মুরগি, কবুতর, তারপর হচ্ছে রাজহাঁস, কুয়েল, তারপর হচ্ছে গিনি ফাউল, ফি ফাউল, এই সকল পোল্ট্রির শরীরে পালক দ্বারা আবৃত থাকে। এদের আবার শক্ত ঠোঁট থাকে, যেটা দিয়ে সে ঠুকরিয়ে খাবার খেয়ে থাকে, ঠুকে সেই খাবারটা খেয়ে থাকে। ওই ঠোঁটটা কিন্তু অনেক শক্ত থাকে। সাধারণত পোল্ট্রি দুই পায়ে স্বাভাবিকভাবে হাঁটতে থাকে। আমরা সবাই দেখি যে তারা দুই পায়ে হাঁটে এবং স্ত্রী ও পুরুষ আলাদা লিঙ্গের হয়ে থাকে। তারা আলাদা, স্ত্রী এবং পুরুষ আলাদা লিঙ্গের হয়। পুরুষের পোষ মানে গ্রামের মানুষ আমরা সবসময় দেখি, গ্রামের মানুষ মহিলারা বেশিরভাগ ক্ষেত্রেই হাঁস এবং মুরগি পালন করে থাকে। তাদের কাছে এরা খুব সহজেই পোষ মেনে থাকে। কিন্তু আবিধানিক অর্থে যেটা বইয়ের ভাষায় আমরা পোল্ট্রি কাকে বলে সেটা সম্পর্কে জানি, যদি যে সকল গৃহপালিত পাখিকে ডিম ও মাংস উৎপাদনের মাধ্যমে খাবার ও পুষ্টি চাহিদা মেটানো সহ অর্থ উপার্জনের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে উপায়ে লালন পালন করা হয়, সেগুলিকে পোল্ট্রি বলে। আমরা যদি বইয়ের ভাষায় বলি, অর্থাৎ মাংস এবং ডিম উৎপাদন, আমাদের ওইটার মূল উদ্দেশ্য থাকে মাংস এবং ডিম উৎপাদন। এবং যদি ওই মাংস এবং ডিম উৎপাদনের ক্ষেত্রে যদি তার লক্ষ্যটা থাকে যে অর্থ উপার্জন করা এবং পরিকল্পিত উপায়, একটা সুন্দর একটা পরিকল্পনা দ্বারা এটা করে থাকে, তখন তাকে আমরা পোল্ট্রি বলে থাকি। এটা জ্ঞানমূলক প্রশ্ন 1 নম্বরের জন্য আসে। যেমন মুরগি, হাঁস, রাজহাঁস, কোয়েল, কবুতর, টার্কি, ফিফাউল, গিনি ফাউল ও তিথির এবং পিয়েসেন্ট ইত্যাদি এরা হচ্ছে পোল্ট্রির আওতাভুক্ত। আমরা পোল্ট্রির ধারণা সম্পর্কে জানতে পারলাম। আমরা এই পর্যায়ে জানব বিভিন্ন সংজ্ঞা, যে কোনটাকে কি বলে সেটা সম্পর্কে জানবো। যেমন আমরা প্রথমে দেখলাম পাখি কাকে বলে, বার্ড। কর্ডাটা পর্বের এবেস শ্রেণীর ক্লাস, যে অর্থাৎ এবেস শ্রেণীর যে কোনো জীবকে আমরা পাখি বলতে পারি। অর্থাৎ পর্বটা কর্ডাটার হতে হবে এবং ওই এবেস শ্রেণীর হতে হবে। এবেস শ্রেণীর সকল জীবকেই আমরা
পাখি বলে গণ্য করব। বেবি চিক মুরগির নবজাতক বাচ্চা অর্থাৎ সদ্য জন্ম নেওয়া যে বাচ্চা ওইটাকে আমরা বেবি চিক বলবই। গ্রুইং চিক 8 থেকে 18 সপ্তাহের বয়সের মোরগ মুরগিকে উভয়কেই 8 থেকে 18 সপ্তাহের মধ্যে উভয় মোরগ মুরগি দুইটাকেই আমরা গ্রুইং চিক বলে থাকি। তারপর হচ্ছে ককরেল, 1 বছরের কম বয়সের বারন্ত মোরগকে ককরেল বলা হয়, অর্থাৎ পুরুষ যেটাকে সেটাকে বলা হয় ককরেল। আর ফুলেট 1 বছরের কম বয়সের স্ত্রী মুরগিকে ফুলেট বলা হয়, অর্থাৎ 1 বছরের কম বয়সের পুরুষ যেটা সেটাকে বলা হয় ককরেল, আর যেটা স্ত্রী সেটাকে বলা হয় ফুলেট। মোরগ 1 বছর বা তার বেশি বয়সের পুরুষ যেটা সেটাকে বলা হয় মোরগ, আর মুরগি 1 বছর বা তার বেশি বয়সের স্ত্রী যেটা সেটাকে বলা হয় মুরগি। ক্যাফন, অস্ত্রোপচারের মাধ্যমে প্রজনন ক্ষমতা বিনষ্ট করা মোরগকে ক্যাফন বলা হয়, অর্থাৎ অস্ত্রোপচার বলতে অর্থাৎ এখানে বলতে যে অপারেশন করে যখন তার প্রজনন ক্ষমতাটাকে নষ্ট করে দেওয়া হয়, অর্থাৎ বংশবৃদ্ধি যাতে সে না করতে পারে তখন তাকে মোরগ বলা হয়। ব্রয়লার, অল্প সময়ে বেশি পরিমাণে নরম মাংস লাভের জন্য মাংসল জাতের মুরগিকে আমরা ব্রয়লার বলে। আমরা সচরাচর দেখি বাজারে মুরগি যেটা থাকে সেটা হচ্ছে ব্রয়লার, ওই ব্রয়লারটাই আমরা সচরাচর বেশিরভাগ খাওয়া হয়ে থাকে। এটা মূলত নরম মাংস থাকে এবং সুস্বাদু হয়ে থাকে। লেয়ার, ডিম উৎপাদনের জন্য বাণিজ্যিক উদ্দেশ্যে 20 থেকে 21 সপ্তাহ বয়সে পালিত মুরগি, যেটা উদ্দেশ্য হচ্ছে ওটাকে পালন করা হয় ডিম উৎপাদনের জন্য। বিক, মুরগির সুচালু যে শক্ত ঠোঁট থাকে সামনে, যেটা সে ঠুকরিয়ে খাবার খেয়ে থাকে ওইটাকে আমরা বিক বলে থাকি। এই হচ্ছে বিভিন্ন সংজ্ঞা সম্পর্কে তোমাদেরকে ধারণা দিলাম। এখন আমরা জানবো পোলট্রির প্রয়োজনীয়তা বা বর্তমান অবস্থা কি বা পোলট্রির যে প্রয়োজনীয়তা সেটা সম্পর্কে আমরা এখন তোমাদেরকে ধারণা দেবো। তো একটা চার্ট দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে, ওই চার্টের মাধ্যমে আমরা এখন একটু ডিটেলসে জানবো। যেমন প্রথমে উপরে দেওয়া আছে পরিবেশ উন্নয়ন, কীভাবে পোলট্রি আমাদের পরিবেশ উন্নয়ন করে থাকে। যেমন গৃহপালিত যে পাখি আমরা পুষে থাকি, ওই গৃহপালিত পাখি পরিবেশের যে উচ্ছিষ্ট খাবার যেটা আমাদের কাজে লাগে না, যেটা আমাদের পরিবেশকে নষ্ট করবে, ওইটা সে খেয়ে পেলে পরিবেশকে বা পরিবেশ উন্নয়নে সে অবদান রাখে। তারপর হচ্ছে বিনোদন, যেমন বিনোদনের ক্ষেত্রে যেমন গৃহপালিত পাখি আমোদ ও বিনোদনের জন্য ব্যবহৃত হয়। যেমন মোরগের লড়াই আমরা দেখি, এটা হয়তো বা সচরাচর এখন গ্রামে দেখা যায় না, তো বিভিন্ন অঞ্চলে মোরগের লড়াই দেখা যায় যেটা আমাদেরকে বিনোদন দিয়ে থাকে। অনেকে শখের বশে শোভাবর্ধনকারী পাখি যেমন তিথির, রাজহাঁস, মাছকুবি হাঁস ইত্যাদি পালন করে থাকে। এরা অনেকটা শোভা দেখতে অনেক সুন্দর লাগে, বিনোদনের জন্য মূলত এগুলা ব্যবহার করা হয়ে থাকে। তারপর হচ্ছে উপজাত দ্রব্যের ব্যবহার, যেমন পাখির পালক, হাড়, রক্ত ও নাড়িবুড়ি প্রক্রিয়াজাত করে পাখি ও মাছের খাদ্য হিসেবে এটা ব্যবহার করা হয়। পালক দিয়ে আবার বালিশ, আমরা যে পালক থাকে, যে পালক দ্বারা তার শরীরটা আবৃত থাকে, ওই পালক দিয়ে আমরা বালিশ, ঝাড়ু ও খেলা সরঞ্জামও তৈরি। তারপর হচ্ছে শিল্প উন্নয়ন, বাণিজ্যিক ভিত্তিতে বড় আকারের খামার করে অধিক লাভবান হওয়া যায়। অর্থাৎ তুমি যদি বাণিজ্যিকভাবে যদি আমরা ওইটা চিন্তা করে থাকি তাহলে ওইটাকে খামার করে অধিক লাভবান করা যায়। বর্তমানে এটি শিল্প হিসেবে বিবেচিত হয়, যা দেশের শিল্প ব্যবস্থাপনায় ব্যাপক উন্নয়ন করে যাচ্ছে। তারপর হচ্ছে যেমন আমরা বলতে পারি যেমন কর্মসংস্থান বৃদ্ধি, কর্মসংস্থান যেমন পশু সম্পদ অধিদপ্তরের 2016 এবং 17 সালের তথ্য অনুযায়ী দেশের সার্বক্ষণিক প্রত্যক্ষ কর্মসংস্থানের 20% আসে প্রাণী সম্পদ খাত থেকে। এ খাতে খণ্ডকালীন কর্মসংস্থান হয় প্রায় 50% লোকে। তাহলে অনেক কর্মসংস্থানে আমাদের দারুণভাবে কাজ আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছে এই পোলট্রি। তারপর হচ্ছে জৈব সার, যেমন জৈব সারের ক্ষেত্রে আমরা বলতে পারি জৈব সার মুরগির পচানো যে বিষটা থাকে সেটা জমিতে রাসায়নিক সার হিসেবে ব্যবহার করা হয়, তাহলে জমি উর্বর হয় এবং ফসল অনেক ভালো হয়। অর্থাৎ গোবর সারের তুলনায় এ সারে মানে যে মুরগির যে বিষটা থাকে ওই সারে নাইট্রোজেন পরিমাণ থাকে প্রায় 3 গুণ বেশি। যেমন গোবর যদি 0.5% হয়, মুরগির বিষটা থাকে 1.6%। কৃষি তথ্যসূত্র 2018 অনুযায়ী এটা ব্যবহার করা হয়ে থাকে। তো খাদ্য পুষ্টির উৎস হিসেবে আমরা যেটা জানবো, গৃহপালিত পাখি থেকে আমরা যে মাংসের যে আমিষ থাকে, প্রাণীজ যে আমিষ থাকে সেটা যেমন মাংস ও ডিম পাওয়া যায়। পুষ্টির অভাব দূরীকরণে সুস্বাস্থ্যের জন্য ডিম ও মাংস আমাদের শরীরের জন্য কিন্তু খুবই প্রয়োজন। তাহলে ওই দিক থেকেও কিন্তু খুব ভালো ভাবে আমাদেরকে সহযোগিতা করছে এই পোলট্রি। তো এইভাবে আমাদের মোটামুটি পোলট্রির প্রয়োজনীয়তা কী সেটা সম্পর্কে আমরা জানতে পারলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ।
তো আমরা এখন মুরগির বিভিন্ন জাতের নামকরণ ও বৈশিষ্ট্য সম্পর্কে জানবো, যে কোনটা কোন জাতের মুরগি এবং তার বৈশিষ্ট্য কি সেটা সম্পর্কে আমরা এখন এই পর্যায়ে জানবো, যে কোন জাতের মুরগি কি এবং কোন জাতের মুরগির বৈশিষ্ট্য কি, গুটি কয়েকটি বৈশিষ্ট্য সম্পর্কে আমরা এখন এই পর্যায়ে জানবো। প্রথমে আমরা যে মুরগিটি দেখতে পাচ্ছি স্ক্রিনে, সেটা হচ্ছে হোয়াইট লেগহর্ন জাতের মুরগি। তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো, এটা হচ্ছে হোয়াইট লেগহর্ন জাতের মুরগি। এই লেগহর্ন জাতের মুরগির বৈশিষ্ট্য সম্পর্কে আমরা এখন জানবো। স্ক্রিনে আমরা হোয়াইট লেগহর্ন জাতের মুরগি দেখতে পেলাম। লেগহর্ন ডিম উৎপাদনের জন্য পৃথিবীতে সবচেয়ে পরিচিত জাত হচ্ছে লেগহর্ন। মূলত পৃথিবীতে ডিম অধিক উৎপাদন করার জন্য এই লেগহর্ন জাত পালন করা হয়। হোয়াইট লেগহর্নের ডিম উৎপাদনের ক্ষমতা সর্বাধিক। মধ্য ইটালির লেগহর্ন নামক স্থানে এই জাতের মুরগির উৎপত্তি স্থল। উপজাতের সংখ্যা হচ্ছে 13। এই জাতের আরও 13টি উপজাত রয়েছে। তার বৈশিষ্ট্য হচ্ছে পালক ও কানের লতিটা সাদা থাকবে। আমরা কিভাবে চিনব সেটা লেগহর্ন জাতের মুরগি, তার বৈশিষ্ট্যগুলো পড়লে আমরা বুঝতে পারবো। পালক ও কানের লতি সাদা হবে, নালা থাকবে পালকহীবিহীন। বছরে 250 থেকে 300টি ডিম দেয়। পূর্ণবয়স্ক মোরগ 2 থেকে 3 কেজি হয়, অর্থাৎ পূর্ণবয়স্ক যখন হয় তখন 2 থেকে 3 কেজি হবে, এবং মুরগি 1.5 কেজি থেকে 2 কেজি ওজন হয়ে থাকে, এবং ডিমের খোসা সাদা হবে। এই হচ্ছে লেগহর্ন জাতের মুরগির বৈশিষ্ট্য। আমরা পরবর্তী সেটা হচ্ছে ফাউমি জাতের মুরগি। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ফাউমি জাতের মুরগিটি। ফাউমি জাতের মুরগির বৈশিষ্ট্য সম্পর্কে আমরা এখন জানবো। তো ফাউমি জাতের মুরগির মিশরে এই জাতের উৎপত্তি। এই জাতের দেশের আবহাওয়ার জন্য অত্যন্ত উপযোগী। আমরা এটা খুব বছর এটাকে পালন করে থাকি। এদের রোগ প্রতিরোধ ক্ষমতা সবচেয়ে বেশি, রোগ হওয়ার ক্ষমতা খুব কম থাকে, জন্য তার রোগ প্রতিরোধ ক্ষমতা সবচেয়ে বেশি থাকে এদের। ডিমের আকার ছোট, এরা খুব চঞ্চল ও চালাক প্রকৃতির হয়ে থাকে। বৈশিষ্ট্য হচ্ছে কানের লতি সাদা কালো পোটা পোটা রঙের হয়, সাদা, এবং লেজের শেষাংশ থাকে কালো। ডিমের রং সাদা, এবং এরা বছরে 180 থেকে 200টির ডিম দিয়ে থাকে। পূর্ণবয়স্ক মোরগ হয়ে থাকে 2 কেজি, এবং মুরগি 1.5 কেজি ওজনের হয়ে থাকে। এই হচ্ছে ফাউমি জাতের মুরগি। এখন আমরা যেটা দেখতে পারলাম স্ক্রিনে, সেটা হচ্ছে অস্ট্রালপ জাতের মুরগি। অস্ট্রালপ জাতের মুরগি বৈশিষ্ট্য সম্পর্কে আমরা এখন জানবো। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে অস্ট্রালপ জাতের মুরগিটি স্ক্রিনে দেখেছো। অস্ট্রালপ জাতের এটা মূলত ইংলিশ শ্রেণীভুক্ত মুরগির জাত, অর্থাৎ অস্ট্রালপ উৎপত্তি ব্রিটেনে। এদের একটি উপজাত আছে, একটা মাত্র উপজাত আছে এটার অস্ট্রালপ। বৈশিষ্ট্য এদের পালক রং চকচকে সবুজ বাপ কালো হয়, জুটি একক, কানের লতি লাল, চামড়া সাদা হয়ে থাকে। এরা বছরে 150 থেকে 200টি ডিম দিয়ে থাকে, এবং এর খোসার রং হবে বাদামি রঙের হলে বুঝতে পারবো এটা অস্ট্রালপ জাতের মুরগি। মুরগের ওজন 3 থেকে 4 কেজি, এবং মুরগির ওজন 2 থেকে 3 কেজি ওজনের হয়ে থাকে। এ হচ্ছে ইংলিশ শ্রেণীভুক্ত মুরগি অস্ট্রালপের বৈশিষ্ট্য। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কুচিন জাতের মুরগি। দেখতে পাচ্ছি কুচিন জাতের মুরগিটি। কুচির বৈশিষ্ট্য সম্পর্কে আমরা এখন জানি। বৈশিষ্ট্য হচ্ছে উৎপত্তি হচ্ছে চীনের সাংহাই অঞ্চলে। চীনের সাংহাই হচ্ছে অনেক পরিচিত, অনেকে চীনা মুরগি বলে তাদেরকে সাংহাই মুরগিও বলা হয়, যেহেতু সাংহাই অঞ্চলে এদের উৎপত্তি। পালকগুলো অনেক সুন্দর হয়ে থাকে, সেজন্য এরা এর জন্য বিখ্যাত হয়ে থাকে। এদের 4টি উপজাত আছে, এর উপজাত 8টি। বৈশিষ্ট্য কানের লতি লাল এবং চামড়া হলদে, পায়ের নালা হলুদ ও পালক বিষ্ট হয়। পালকের রং সাদা কালো পিত রঙের হয়ে থাকে, পা থেকে মাথা পর্যন্ত সুচুটি বিষ্ট, এবং ডিমের খোসা বাদামি রঙের হয়। মোরগের ওজন 5 কেজি, এবং মুরগির ওজন 4 কেজি পর্যন্ত হয়ে থাকে। এই হচ্ছে কুচিন জাতের মুরগি। আমরা এখন যে মুরগিটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আসিল জাতের মোরগ। আসিল জাতের মোরগ খুবই পরিচিত একটি মোরগ, আমরা সচরাচরই দেখতে পাই। আসিল জাতের মুরগির বৈশিষ্ট্য সম্পর্কে আমরা এখন জানবো। আসিল জাতের মুরগিটি বাংলাদেশ এবং ভারত এদের জন্মভূমি। বাংলাদেশে এদের জন্ম, এবং চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় এদেরকে সবচেয়ে বেশি দেখা যায়। যে দুটা অঞ্চলে দেখা যায় সেটা হচ্ছে চট্টগ্রাম এবং ব্রাহ্মণবাড়িয়া। এরা লড়াইয়ের জন্য খুবই বিখ্যাত। প্রদর্শনীতে অর্থাৎ বিনোদনের জন্য এদেরকে খুব বেশি ব্যবহার করা হয়। প্রদর্শনীতে এই জাতের মোরগ বেশ কদর পায়। এদের 2টি উপজাত আছে। এদের বৈশিষ্ট্য হচ্ছে এর আকারে বেশ বড়, মাংসল ও পরিশ্রমী ও কষ্ট সহিষ্ণু হয়ে থাকে। গলা ও পা দুটি খুবই লম্বা, কানের লতি ছোট ও লাল, পায়ে পালক থাকে না, এবং মাথায় জুটি ছোট, পালক কম, এবং পালকের রং লাল কালো বা মিশ্র রঙের হয়। মোরগ 4 থেকে 4.5 কেজি হয়, এবং মুরগি 3 থেকে 3.5 কেজি ওজনের হয়ে থাকে। তো এই হচ্ছে আসিল জাতের মুরগির বৈশিষ্ট্য। এরা খুবই কষ্ট সহিষ্ণু আমরা জানি, কারণ বিনোদনের জন্য এই সকল মুরগিকে মূলত ব্যবহার করা হয়।
তো আমরা এদের জন্মস্থান হিসেবে বিবেচিত করা হয় বাংলাদেশ এবং ভারত, এবং এদেরকে বেশি দেখা যায় সেটা হচ্ছে চট্টগ্রাম এবং বাড়িয়া। এই হচ্ছে আসিল জাতের মুরগির বৈশিষ্ট্য। এখন আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে হাঁসের বিভিন্ন জাত। আমরা এতক্ষণ যে জানলাম মুরগির বিভিন্ন জাতের সম্পর্কে জানলাম, এখন আমরা হাঁসের বিভিন্ন জাতের নামকরণ এবং বৈশিষ্ট্য সম্পর্কে আমরা এখন জানব। প্রথমে আমরা স্ক্রিনে যে হাঁসটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পেকিং জাতের হাঁস। পেকিং জাতের হাঁস আমরা দেখতে পাচ্ছি, হাঁসটি খুবই সুন্দর পেকিং জাতের হাঁসটি। এখন আমরা এই অনেকেরই হাঁসের মাংস অনেকেরই পছন্দ না, আবার অনেকেরই পছন্দ হয়, তারপরেও এই হাঁস আমাদের বাংলাদেশে খুব সচরাচরই দেখা যায়। গ্রামগঞ্জে সবাই মোটামুটি ঘরে দেখা যায় যে এই হাঁসটি, এই গৃহপালিত প্রাণীটিকে আমরা যে দেখতে পাই। তো পেকিং জাতের হাঁস সম্পর্কে আমরা এখন জানবো, তার বৈশিষ্ট্য কি সেটি সম্পর্কে আমরা এখন জানবো। পেকিং জাতের হাঁস, এই জাতের উৎপত্তি স্থান হচ্ছে চীন দেশে। এই হাঁসকে বর্তমানে বেইজিং হাঁস বলে পরিচিত এবং সর্বাধিক জনপ্রিয় জাত হচ্ছে এই পেকিং জাতটি। পেকিং জাতের বৈশিষ্ট্য হচ্ছে হাঁসের রং থাকবে সাদা, শরীর প্রচষ্ট থাকবে এবং লম্বা, মাথা গোলাকার, প্রচষ্ট মাথা খুলি উঁচু হবে, ঠোঁটের মাঝ বরাবর লম্বালম্বি ভাবে গোল থাকবে। হাসা, যেটা পুরুষ যেটা সেটাকে বলা হাসা, হাসা 4.5 কেজি, এবং হাসি অর্থাৎ যেটা স্ত্রী সেটা 3 থেকে 4 কেজি ওজন পর্যন্ত হয়ে থাকে। ডিম উৎপাদনে খুব কম, অর্থাৎ 150 থেকে 160টি। ডিমের খোসার রং সাদা, পায়ের রং লালচে কমলা। এই হচ্ছে পেকিং জাতের হাঁসের বৈশিষ্ট্য। এখন আমরা জানবো যে স্ক্রিনে যে হাঁসটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইন্ডিয়ান রানার জাতের হাঁস। ইন্ডিয়ান রানার খুবই পুষ্টপাষ্ট একটা হাঁস আমরা দেখতে পাচ্ছি এবং খুবই লম্বা দেখতে পাচ্ছি। এখন তার বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানব। ইন্ডিয়ান রানার জাতের হাঁসের বৈশিষ্ট্যটি হচ্ছে, ইন্ডিয়ান রানার এদের উৎপত্তি ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া। এগুলো কিন্তু আসবে, এই প্রশ্নগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, অবজেক্টিভের জন্য, এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। কোন হাঁস বা কোন মুরগির জাত কোথা থেকে উৎপত্তি হয় এগুলো একটু আমরা জানে রাখলে তাহলে আমাদের জন্য আমরা এমসিকিউতে খুব সুন্দরভাবে, খুব ভালোভাবে আমরা সেই উত্তরটা দিতে পারবো। তো ডিম উৎপাদনের জন্য এরা খুবই প্রসিদ্ধ জাত। ইন্ডিয়ান রানার হাঁসের মধ্যে খুবই ভালো একটি জাত, সেটা হচ্ছে ইন্ডিয়ান রানার। এদের উৎপত্তিস্থল ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া। এদের বৈশিষ্ট্য হচ্ছে হাঁসের রং সাদা ধূসর ও সাদা ধূসর হয়ে থাকে। রানারের মধ্যে সাদা রঙের রানার অধিক উৎপাদনশীল। এরা রানারের মধ্যে যেটা সাদা রঙের হয় সেই রানার উৎপাদন খুবই ভালো, সেটা অনেক উৎপাদনশীল হয়ে থাকে। 3 নম্বরে যেটা সেটা হচ্ছে এরা ওজনে হালকা হয়, ওজনে হালকা, আকারে ছোট এবং লম্বাটে, গলাটা অনেকটা চিকন হয়, একটু লম্বা হয়ে এটা চিকন হয়ে যায় গলাটা। আমরা ওই গলা চিকন এবং লম্বাটে দেখলেই মোটামুটি বুঝতে পারবো যে এটা ইন্ডিয়ান রানার জাতের হাঁস। তারপর হচ্ছে 4 নম্বর হচ্ছে শরীরের তুলনায় পাখা ছোট এবং পালক আটসাট হয়। আটসাট এদিক সেদিক, অর্থাৎ সুসজ্জিত নয়। শরীরের তুলনায় পাখা যেটা সেটা ছোট হয়, যে পাখার দিকে আমরা হাঁসের পাখা যেটা দিয়ে অনেক সময় দেখা যাচ্ছে যে এই সাঁতার কাটে ইয়ে করে উড়ে থাকে, এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে চলে যায়। পাখাটা ছোট থাকে এবং পালক 8-7 হয়ে থাকে। বছরে 200 থেকে 250টি ডিম দিয়ে থাকে ইন্ডিয়ান রানার। হাঁসের ওজন যথাক্রমে 1.5 থেকে 2 কেজি এবং 1 থেকে 1.5 কেজি হয়ে থাকে। অর্থাৎ হাঁসার ওজন হয়ে থাকে 1.5 কেজি থেকে 2 কেজি, এবং হাঁসি অর্থাৎ স্ত্রী যেটা সেটা ওজন হয়ে থাকে 1.5 কেজি ওজনের। এই হচ্ছে রানারের বৈশিষ্ট্য। ইন্ডিয়ান রানার সম্পর্কে আমরা জানতে পারলাম। এখন আমরা জানবো খাকি ক্যাম্পবেল জাতের হাঁস। খাকি আমরা দেখতে পাচ্ছি খুবই যে হাঁসটি আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে, সেটা জাতের নাম হচ্ছে খাকি ক্যাম্পবেল জাতের হাঁস। মেটে রঙের পা, শরীরটা প্রশস্ত, গায়ের রং খাকি, চোখ কালো ও লালচে রঙের হয়ে থাকে। আমরা ওই বৈশিষ্ট্যগুলো দেখতে পেলে এখন আমরা এই খাকি ক্যাম্পবেল জাতের বৈশিষ্ট্য এবং বৈশিষ্ট্য সম্পর্কে আমরা এখন জানবো।
তো খাকি ক্যাম্পবেল জাতের একটু ডিটেলস সম্পর্কে আমরা বলি। এদের উৎপত্তি স্থান হচ্ছে ইংল্যান্ড। এদের উৎপত্তি স্থল হচ্ছে ইংল্যান্ডে এবং ডিম উৎপাদনের জন্য এই জাতের হাঁস খুবই উপযোগী। ডিম উৎপাদনের জন্য এই জাতের হাঁস আমরা জানি যে খুবই উপযোগী। সাধারণত ডিম খুব বেশি উৎপাদন করে থাকে এরা। এবং 1901 সালে মিসেস ক্যাম্পবেল এই জাতের হাঁস শনাক্ত করেন। এই হাঁসটা যে শনাক্ত করেন সর্বপ্রথম, ওনার নাম হচ্ছে মিসেস ক্যাম্পবেল। 1901 সালে, এটা একটু নোট করে রাখবে তোমরা, যে এটা অনেক সময় অবজেক্টিভ এমসিকিউতে বা গানমূলক প্রশ্নে এটা আসে, যে 1901 সালে মিসেস ক্যাম্পবেল নামে একজন মহিলা সর্বপ্রথম 1901 সালে এই জাতটি সর্বপ্রথম শনাক্ত করেন। তার নামানুসারে এই হাঁসের নামকরণ করা হয় খাকি ক্যাম্পবেল। ওনার নামেই যিনি এই হাঁসটি সর্বপ্রথম শনাক্ত করেন, সেজন্য ওনার নামেই এই হাঁসটি নামকরণ করা হয় খাকি ক্যাম্পবেল। আমরা এই খাকি ক্যাম্পবেলের বৈশিষ্ট্য সম্পর্কে একটু জানবো। যেমন এদের পালক খাকি রঙের, যে আমরা অনেক সময় যে খাকি পোশাক দেখেছি, ওই খাকি রঙের পোশাকের কালারটা যেটা, রঙটা যেটা, সেটাই খাকি রঙের। পা মেটে হয়, চোখ কালো ও লালচে রঙের হয়। এদের চোখটা অনেকটা কালো এবং লালচে রঙের দেখবে। ওইটা দেখলে আমরা বুঝতে পারবো যে এটা খাকি ক্যাম্পবেল জাতের হাঁস। আকারে এরা মাঝারি, এদের শরীর বেশ প্রশস্ত ও মাথা গোলাকার হয়ে থাকে। প্রশস্ত এবং মাথা গোলাকার, মাথাটা অনেকটা গোলাকৃতির হয়। দেখো আমার স্ক্রিনে দেখতে পাচ্ছি ওটাকে। ঠোঁট মাঝারি আকারের এবং নীলাভ সবুজ রঙের হয়ে থাকে। যে তাদের যে ঠোঁটটা থাকবে, ওই ঠোঁটটা অনেকটা মাঝারি আকারের হবে, মাঝামাঝি আকারের, এবং নীলাভ সবুজ হবে। নীল এবং সবুজ দুটো কম্বিনেশনে ওদের ঠোঁটটা হবে। বছরে 250 থেকে 300টি ডিম দিয়ে থাকে। যেহেতু এই জাতের হাঁস ডিম উৎপাদনের জন্য খুবই উপযোগী, সেজন্য এরা বছরে 250 থেকে প্রায় 300টি ডিম দিয়ে থাকে। হাঁসির ওজন, অর্থাৎ হাঁসার ওজন 2 থেকে 2.5 কেজি হয়ে থাকে এবং হাঁসির ওজন 1 থেকে 1.5 কেজি হয়ে থাকে। অর্থাৎ স্ত্রী হাঁস, পুরুষ হাঁস যেটি, এবং যেটা স্ত্রী হাঁস সেটা 1.5 থেকে 1.5 কেজি ওজনের হয়ে থাকে। তো আমরা এই খাকি ক্যাম্পবেল সম্পর্কে জানলাম। এই খাকি ক্যাম্পবেল খুবই ইম্পর্ট্যান্ট, এটা অনেক সময় পরীক্ষা বোর্ডে আসে। তোমরা এইটা সম্পর্কে একটু ভালোভাবে নজর দিবে, কারণ এই সম্পর্কে আমরা যদি জানি, যেমন মিসেস ক্যাম্পবেল 1901 সালে সর্বপ্রথম এই হাঁসটি শনাক্ত করেন। আমরা এইগুলো একটু ভালোভাবে আন্ডারলাইন করে মনোযোগ সহকারে পড়লে আমরা এটার উত্তর দিতে পারবো। তার নামানুসারে এই হাঁসের সর্বপ্রথম নামকরণ করা হয় খাকি ক্যাম্পবেল। এই গেল খাকি ক্যাম্পবেলের বৈশিষ্ট্য। আমরা এখন জানবো যে হাঁসটি, এটা হচ্ছে রঙিন মাস্কুবি জাতের হাঁস। রঙিন মাস্কুবি জাতের হাঁস সম্পর্কে আমরা জানবো। যেমন ঠোঁট মেটে বা কমলা রঙের, পালকের রং মিশ্র সাদা, কালো, নীল, প্রশস্ত শরীর এদের। এখন আমরা রঙিন এই মাস্কুবি জাতের হাঁসের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা একটু জানবো। রঙিন মাস্কুবি জাতের এই হাঁসের বৈশিষ্ট্য হচ্ছে আদি বাসস্থান হচ্ছে দক্ষিণ আমেরিকাতে। এদের অবস্থান হচ্ছে দক্ষিণ আমেরিকা। বর্তমানে এই জাতের হাঁস পৃথিবীর অনেক দেশেই আমরা এটাকে দেখতে পাই, বা অনেক দেশে এটাকে পাওয়া যায়। এই জাতের উপজাত আছে, যেমন হচ্ছে সাদা মাস্কুবি এবং রঙিন মাস্কুবি। আমরা যেটা দেখে মাস্কুবি জাত, মাংস উৎপাদনের জন্য এরা খুবই বিখ্যাত। আমরা একটু আগে যেটা পড়লাম সেটা হচ্ছে খাকি ক্যাম্পবেল ডিম উৎপাদনের জন্য খুবই বিখ্যাত। তবে মাংস উৎপাদনের জন্য যেটা বিখ্যাত সেটা হচ্ছে মাস্কুবি জাতের হাঁস। মাস্কুবি জাতের দুটি উপজাত আছে, এদের হচ্ছে একটা হচ্ছে সাদা মাস্কুবি, রঙিন মাস্কুবি। তো রঙিন মাস্কুবি জাতের হাঁসের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা স্ক্রিনে দেখো, আমরা দেখতে পাচ্ছি যে মাস্কুবি আকারে বেশ বড় ও লম্বা হয়, শরীর অত্যন্ত খুবই প্রশস্ত হয়ে থাকে, সেজন্য একটু বড় হলেই উৎপাদনটা ভালো হবে। পালকের রং সাদা, কালো, নীলাভ মিশ্রিত হয়ে থাকে। পালকের রংটা, তার যে পালক থাকে ওইটা ঠোঁট মেটে বর্ণের হয়ে থাকে। হাঁসা 7 কেজি এবং হাঁসি 3 কেজি ওজন হয়ে থাকে, অনেক বেশি ওজনের হয়ে থাকে। কারণ মাংস উৎপাদন যেহেতু করা হয়, তাহলে তাদের ওজনটা ওই রকমই হওয়াটাই প্রয়োজন। কারণ হচ্ছে মাংস উৎপাদনের জন্য যেহেতু এটা ব্যবহার করা হয়, সেজন্য ওইটা ব্যবহার করতে হবে। যেমন এখানে পুরুষ হাঁস, যেটা মাস্কুবি জাতের যেটা পুরুষ হাঁস জাত থাকে, সেটার ওজন হয়ে থাকে 7 কেজি ওজনের, এবং হাঁসি যেটা, সেটার ওজন হয়ে থাকে 3 কেজি ওজনের।
তাহলে আমরা দেখতেই পাচ্ছি তার ওজন অনুযায়ী, অর্থাৎ সেটা মাংস উৎপাদনের জন্য খুবই বিখ্যাত। তারপর হচ্ছে বার্ষিক অর্থাৎ বছরে ডিম উৎপাদন ক্ষমতা 80 থেকে 100টি, অতটা ডিম পারতে পারে না, কারণ মাংস উৎপাদনের জন্য যেহেতু এদেরকে বেশিরভাগ লালন পালন করা থাকে, সেহেতু ডিম উৎপাদনের পরিমাণটা অনেকটা কম হয়ে থাকে। ডিমের খোসার রং সাদা, তবে হালকা নীল আভাযুক্ত হবে। সে যখন ডিম পারে ওই ডিম খোসার রং সাদা হয়, তবে হালকা নীল আভাযুক্ত হয়ে থাকে এই মাস্কবি জাতের হাঁসটি। তো আমরা মাস্কবি জাতের হাঁস সম্পর্কেও একটু ধারণা নিলাম। মাস্কবি জাতের হাঁস কি কি আসে বিষয়, এগুলো নিয়ে আমরা মোটামুটি তোমাদেরকে জানালাম। তো আমরা এই আজকে হাঁস এবং মুরগির বিভিন্ন জাত সম্পর্কে তোমাদেরকে জানালাম। আশা করি তোমার এই যে জাত সম্পর্কে তোমাদেরকে জানিয়েছি, এই জাতগুলো একটু ভালোভাবে যদি তোমরা বাড়িতে যদি একটু প্র্যাকটিস করো, তাহলে আমার মতে খুব ভালোভাবেই তোমরা ভালো একটা প্রিপারেশন নিতে পারবে। ভালো একটা প্রিপারেশান নিতে পারলে ভালো পরীক্ষায় ভালোভাবে দিতে পারবে। কারণ হচ্ছে আমরা এই মহামারীর কারণে আমরা এখনও ক্লাসরুমে যেতে পারছি না। এখন যেহেতু ক্লাসরুমে যেতে পারছি না, সেজন্য আমাদেরকে অনলাইন থেকেই, বাড়িতে বসে থেকেই আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। শিক্ষা অর্জন করার ক্ষেত্রে অবশ্যই একটু মনোযোগ সহকারে বাড়িতে বসে তোমরা পড়াশোনা করবে। তো আজকে এই দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় পোল্ট্রি পালন সম্পর্কে তোমাদেরকে কিঞ্চিত ধারণা প্রদান করলাম। আগামী ক্লাসে আবারও আমরা আরও অন্য জাত সম্পর্কে ডিটেলস আমরা জানবো এবং ডিটেলস আমরা পড়াবো। তো আশা করি তোমাদের কাছে ক্লাসটি খুবই ভালো লেগেছে। মহামারীতে যেহেতু সবারই সমস্যা, এই ভাইরাস যেহেতু মহামারী আকার ধারণ করেছে, সারা বিশ্বে আজকে থমকে আছে এই ভাইরাসের কারণে। ভাইরাসের কারণে আমরা বাড়িতেই থাকবো, নিরাপদে থাকবো, বাইরে থেকে বের হব না। কারণ হচ্ছে আমরা নিজে বাঁচবো এবং আমাদের পরিবার পরিজন যারা আছে তাদেরকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদেরই। এবং বাড়িতে যারা বয়োজ্যেষ্ঠ আছে, যারা বয়স্ক ব্যক্তি আছে, তাদের দিকে একটু ভালোভাবে খেয়াল করতে হবে, যত্ন করতে হবে, কারণ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা একটু কম। সেজন্য এই ভাইরাস যদি আক্রমণ করে তাহলে আমাদের ওই বয়োজ্যেষ্ঠদের অনেক সমস্যা হবে। তাছাড়া এই ক্ষেত্রে আমরা বারবার বাড়িতে সাবান পানি দিয়ে হাত ধোবো। বাইরে যদি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া আমাদের দরকার নেই। প্রয়োজন হলে, যদিও আমাদেরকে প্রয়োজনে বের হতে হয়, অবশ্যই মুখে মাস্ক পরিধান করে বাইরে বের হতে হবে। তো এই ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে বাড়িতে থেকে নিরাপদে অবস্থান করে পরিবার পরিজনকে ভালো রেখেই তোমাদেরকে পড়াশোনা চালিয়ে যেতে হবে। আমরা আশা করছি আমাদের এই দুর্যোগ বা এই মহামারী খুব শীঘ্রই কেটে যাবে। আমরা খুব তাড়াতাড়ি আবার কলেজ ক্যাম্পাসে অবস্থান করতে পারবো। আবার সেই কলেজ ক্যাম্পাসে আবার সেই পাঠদানে আবার আমরা তোমাদের সম্মুখীন হতে পারবো। তবে এইটার জন্য আমাদেরকে অবশ্যই এখন এই পর্যায়ে আমাদেরকে নিরাপদে থাকতে হবে, বাড়িতে অবস্থান করতে হবে, বাড়িতে থেকে নিরাপদে অবস্থান করতে হবে। তো আমি তোমাদেরকে আজকে এখানে বিদায় নিলাম। আগামী ক্লাসে আবারও তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, নিরাপদে থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।